আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ভিডিওতে বলা হয়েছে ঘোষণা হবে। প্রসিকিউশন এই মামলার ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। ট্রাইব্যুনাল আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী, শহীদ ও আহত পরিবারকে হস্তান্তরেরও আবেদন করেছে। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ দিক প্রসিকিউশন তা মেনে নেবে। জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম রায়। এই ট্রাইব্যুনালে আইনে কিছু সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে একটি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম হলেও পূর্বে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না, কিন্তু এখন রোম স্ট্যাচুটের আন্তর্জাতিক আইনের সংজ্ঞা ও প্রয়োগযোগ্যতা এখানে প্রযোজ্য করা হয়েছে। দ্বিতীয় সংশোধনীটি হল কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগী, আহত বা নিহতদের পরিবারকে হস্তান্তরেরও বিধান যুক্ত করা হয়েছে। যেহেতু এটি আইনে আছে এবং একটি মানুষের জীবনের মূল্য কখনোই পূরণ করা সম্ভব নয়, তাই রাষ্ট্র ক্ষতিপূরণ হিসেবে এই বিধান রেখেছে। প্রসিকিউশন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন যে অভিযোগগুলো ট্রাইব্যুনালে আনা হয়েছে, একই অভিযোগে এই ৩ আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলতে পারবে না। কারণ সংবিধানে বলা হয়েছে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা বিচার করা যাবে না। যদি এর বাইরে কোনো অভিযোগ থাকে তবে সেটি চলতে পারে, কিন্তু এখানে ডিসপোজাল হওয়া ৫টি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করা যাবে না, এবং যদি থাকে তবে তা আর চলবে না। ৫টি অভিযোগ হল: ১. ১৪ জুলাই ২০২৪ সালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করেন। এই উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই ১৪ তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে ফোনে কথোপকথন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, আদেশ, নির্দেশ ও দেশ সৃষ্টির উস্কানি দেন। এর ফলশ্রুতি ১৬ তারিখে আবু সাঈদ সহ ৬ জন ছাত্র জনতা নিহত হন। ২. ১৮ জুলাই ২০২৪ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনে কথোপকথন করেন, যেখানে তিনি আন্দোলনরত ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি এবং ড্রোন ব্যবহার করে তাদের অবস্থান নির্ণয়ের নির্দেশ দেন। এর মাধ্যমে সারা দেশে মারণাস্ত্র ব্যবহার করে ১৪০০ ছাত্র জনতা নিহত এবং হাজার হাজার আহত হন। এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ। ৩. রংপুরে আবু সাঈদকে হত্যা। ৪. চানখারপুলে শহীদ আনাস ইয়াকুব সহ ৬ জনকে হত্যা। ৫. আশুলিয়াতে ৬ জনকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এই ৫টি অভিযোগে প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করেছিল। ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিংয়ের ক্ষেত্রে ফর্মাল চার্জে কিছুটা রিশাফেল করেছে, অর্থাৎ ৫টি অভিযোগকে কিছুটা বাড়িয়েছে বা কিছু রিশাফেল করেছে। প্রসিকিউশন বিশ্বাস করে যে এই ৫টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স সিআরপিসি অনুযায়ী জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ এবং শিশু কিশোরদের বিশেষ সুবিধা দেওয়া হয়, তবে রায় প্রদানের ক্ষেত্রে সাধারণ আইনে বা এই আইনে নারী পুরুষ আসামিদের জন্য কোনো আলাদা সুবিধা নেই। আসামিকে তার কৃত অপরাধের গুরুত্ব বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, অথবা মামলা প্রমাণিত না হলে খালাস প্রদান করা হবে। এর আগে এই ট্রাইব্যুনালে ৫৬টি রায় হয়েছিল, যার বেশিরভাগই স্টেট ডিফেন্সের মাধ্যমে হয়েছিল। মাওলানা আবুল কালাম আজাদের মামলার প্রথম রায়টিও স্টেট ডিফেন্স দ্বারা পরিচালিত হয়েছিল। আইনে স্পষ্ট বলা আছে যে যদি আসামি পলাতক থাকে তাহলে রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন যদি তিনি গ্রেফতার হন বা ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করেন। অন্যথায় স্টেট ডিফেন্সের আপিল বিভাগে আপিল করার কোনো এখতিয়ার নেই। যদি কালকে রায় হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে প্রসিকিউশন আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে পাঠাবে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। পলাতক আসামিরা গ্রেফতার বা আত্মসমর্পণ না করা পর্যন্ত আপিল বিভাগে আপিল করতে পারবেন না। প্রসিকিউশন চায় যে এই বিচার প্রক্রিয়া গণমাধ্যমের মাধ্যমে সারা জাতি জানুক, যাতে শুধু বিচার হচ্ছে না, ন্যায় বিচার হচ্ছে তা জনগণ জানতে পারে। এ কারণে ট্রাইব্যুনাল অনেক প্রসিডিংস সরাসরি সম্প্রচার করেছে। প্রসিকিউশন এবং সাক্ষীরা
প্রতিদিন কোর্ট প্রসিডিংস শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আসামির ভয়েস রেকর্ডও ওপেন কোর্টে বাজিয়ে শোনানো হয়েছে, যেখানে তিনি নিজ মুখে নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন মনে করে অপরাধীরা তাদের অপরাধ অস্বীকার করবে, কিন্তু আদালত নির্ণয় করবেন যে তারা আদৌ অপরাধী কিনা। প্রসিকিউশন এটিকে সরকারের ও দিকনৈতিক বিষয় হিসেবে দেখছে এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে এটিকে আমলে নিচ্ছে না।